যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ কিন্তু নিজেদের মধ্যে অনুতাপ আমরা দেখতে পাইনি। আওয়ামী লীগের অনুপস্থিতিতে আসলে লাভবান হলো কোন দল? আপনি বলছিলেন যে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে এবং সরকারের সদিচ্ছার ঘাটতি ছিল। আমি যদি প্রশ্ন রাখতে চাই যে সরকারের সদিচ্ছার ঘাটতি নাকি আওয়ামী লীগের অতীতের ইতিহাস, কোনটি আসলে তাকে নির্বাচন থেকে সরিয়ে রেখেছে? দেখুন, আওয়ামী লীগের অতীতের ইতিহাস মানে কি খুব নিকট অতীতের ইতিহাস। ২৪-এর যেই ভূমিকা, সেই ভূমিকা অবশ্যই বিতর্কিত এবং অবশ্যই অপরাধের সঙ্গে জড়িত তাদের নেতৃবৃন্দ। কিন্তু যেই দলটি আমাদের দেশের যে মুক্তিযুদ্ধ তার নেতৃত্ব দানকারী দল, তাকে আসলে আপনি নির্বাচনে অপাঙ্ক্তীয় ঘোষণা করে দেবেন এবং সেটা সরকারের পক্ষে, এটার খুব বেশি যুক্তি আসলে থাকে না। কারণ যেই ঘটনাটি ঘটেছে সেটা একটা একমাত্রার, এবং তার সাথে যে অপরাধের যে বিচার, আপনি যেই উদাহরণটি আমি দিতে পছন্দ করি যে আপনার 4 ভাই, সেই ভাইয়ের কেউ একজন হত্যা করেছে, কেউ একজন চুরি করেছে, কেউ একজন রাহাজানি করেছে, কিন্তু তার জন্য চুরি, ডাকাতি, রাহাজানির বিচারের সাথে আপনি তাকে পিতার সম্পত্তি থেকে বাদ দিতে পারেন না। তো সেইভাবেই আমরা যদি নৈতিকভাবে বিবেচনা করি, হত্যাকারীর আসলে যেইভাবে জামায়াতে ইসলামীকে আপনারা নির্বাচনে আসতে দিয়েছেন, সরকার যেভাবে জামায়াতে ইসলামীকে খুব গুরুত্বপূর্ণভাবে প্রধান বিরোধী দল হিসেবে দেখেছে, কারণ জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধে পুরো দেশের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। তারা যখন এত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসেবে প্রাসঙ্গিক হয়ে ওঠে, কাজেই আওয়ামী লীগও তাদের যে কৃতকর্ম সেইগুলা যদি যারা বিচারের আওতায় আসবে তাদেরকে বিচারের আওতায় এনে অন্যদেরকে অবশ্যই নির্বাচনে আহ্বান করতে হবে। আমার পয়েন্টটা হচ্ছে এমনটি ঘটেছে যে সময়ের ব্যবধানে যে অতীত ইতিহাস সেটি অনেকটাই আবছা হয়ে গেছে। না, জামাত তো মাত্র ৬-৭ বছর রাজনীতির বাইরে ছিল। সেটা জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসেন তারপরে আবার সকল রাজনৈতিক দলকে তিনি রাজনীতি করবার সুযোগ দেন। জামায়াতে ইসলামী আমাদের মনে পড়বে ৮০ দশকে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে এই বিএনপির সঙ্গে যে জোট ছিল সেখান থেকে বেরিয়ে এসে এরশাদের আওতায় একটা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। কাজেই এটা জামায়াতে ইসলামী অনেক আগে থেকেই রাজনীতিতে চলে এসছে, এবং ব্যাপারটা হচ্ছে যে জামায়াতে ইসলামীকেও রাজনীতির বাইরে নিয়ে যাবার পক্ষপাতে কিন্তু আমি নই। আমরা বলতে চাচ্ছি যে সকলকেই আপনি রাজনীতিতে অন্তর্ভুক্ত করতে হবে, এবং জামায়াতে ইসলামী তাদের যে অপরাধ, তাদের যে কৃতকর্ম, সেটার ব্যাখ্যা তারা তাদের মতো করে দেবার চেষ্টা করেছে, বা সেটা নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে। আগামীতেও তাদেরকে সেই ব্যাখ্যা দিতে হবে, যেমনটি দিতে হবে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে। কিন্তু আমরা খেয়াল করেছি যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ কিন্তু নিজেদের মধ্যে অনুতাপ আমরা দেখতে পাইনি। তারা সেই আগের মতো হাম্বিতাম্বি করে বেড়াচ্ছেন, বিভিন্ন রকম হুমকি দিচ্ছেন। সেই জন্য নির্বাচনে তাদেরকে লাল কার্ড দিত জনগণ। সেটা তো যেমন জাতীয় পার্টি বিলীন হয়ে গেছে, আপনি নির্বাচনে আসতে দিতেন। স্বৈরাচারী এরশাদের যে দল, সেটা কিন্তু এবার নির্বাচনে সম্ভবত ২৭৭টি আসনে তারা প্রার্থী দিয়েছিল, একজনও জয়লাভ করেনি। কাজেই জনগণের রায় তো একটি খুব বড় বিষয়, তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। যেই জামাতে ইসলামী পুরো দেশের বিরুদ্ধে দাঁড়ালো, তারা কিন্তু এবার ৭৭টি আসনে, তাদের যে ইতিহাস, গত ৭০ বছরের ইতিহাস, ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় বিজয় এবার লাভ করেছে। তো সেই জন্য সরকারি পৃষ্ঠপোষকতা যেরকম ছিল, এটাও তো ঠিক, তাদের রাজনীতিরও অনেক বেশি ইতিবাচক ভূমিকা ছিল। আওয়ামী লীগের অনুপস্থিতিতে আসলে লাভবান হলো কোন দল? অবশ্যই জামায়াতে ইসলামী এবং এনসিপি। কারণ আপনি দেখুন যে বিএনপির যে প্রধান প্রতিদ্বন্দ্বী, সেই দল যখন আপনার নির্বাচনে অনুপস্থিত, তাহলে প্রধান হয়ে উঠলো জামায়াতে ইসলামী। আগামীতেই তো দেখা যাবে, কারণ এই আওয়ামী লীগকে তো চিরতরে আপনি নিষিদ্ধ করতে পারবেন না, তাদেরকে তো রাজনীতিতে আপনার রিকনসিলিয়েশন করতে হবে। তখন দেখা যাবে জামায়াতে ইসলামীর ভোট কিরকম।